হাই, আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো ন্যাচারালি আমি এইভাবে তো ফ্রন্টভাবে বসে ব্লগিং ছাড়া এই চ্যানেলে আজ পর্যন্ত কিছু দিইনি। তো যারা আমার রেগুলার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ফলো রাখো, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা হয়তো দেখেছো বা অনেকে যারা ভিডিওটা নতুন দেখছো সবার উদ্দেশ্যেই বলছি যে গোগোটিটোর আগে কিন্তু আমার লাইফে আর একজন কেউ ছিল। তো তাকে নিয়ে আমি লাইফে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি। তো সেই এক্সপিরিয়েন্সের গল্পই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের মধ্যে অনেকেরই মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে সে কে ছিল। তো চলো আজকে তারই গল্প হবে, আর তার সাথে এক ঝুড়ি ইনফরমেশান। আজকে যখন সব কিছুই বলবো তাহলে গল্পটা একদম শুরু থেকে স্টার্ট করা যাক, যে কোথা থেকে এই গল্পের উৎপত্তি আর লাস্টে এই গল্পের কি চলছে। ভিডিও বানাচ্ছিলাম, তাও আবার ওদের টপিক নিয়ে। তো ওরা কি আর ভিডিওর মাঝে না এসে থাকতে পারে? এই যে এসে উঠে বললো এখন ভিডিওর 12টা বাজাবে। সে যাই হোক, তো এই যে পুচুগুলোকে আনার কিন্তু শখ আমার আজকের না, অনেক দিনের। বাট আমি কিন্তু ছোটোবেলায় বড্ড ডগি দেখে আমি দৌড়াতাম, যে রাস্তায় ডগি থাকতো আমি সেই রাস্তায় যেতাম না। বলতে দাও বাবা। একবার এমন হয়েছিল যে আমাকে একটা ডগি তাড়া করে এ পাড়া থেকে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিলো। আমার ভীষণ ভয় ছিল ডগিতে ছোটোবেলায়। বাট কিছু সাডেনলি যে ঘটনাগুলো বলবো তার জন্য আজকে আমি এদের কি বলবো, সেই রাস্তার ডগির পোকা ছাড়ানো থেকে শুরু করে সমস্ত ট্রিটমেন্ট পর্যন্ত করে দিই। এবার আসা যাক মেন টপিকে। তো আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন হঠাৎ মাথার মধ্যে কী জাগে জানি না, যে একটা পাপ্পি পুষবো। তাও আবার কি, ভোডাফোনের পাগ চাই আমার। তো বাবা একজনের সাথে যোগাযোগ করে, সে বলে কি ঠিক আছে, তার আন্ডারে আছে একটা পাগ, সে দেবে, যে বিকেলের মধ্যে তোমার বাড়ি পৌঁছাবে। আমি তো মহানন্দে বাড়ি এসেছি, বাড়ি এসে সবাইকে বলেছি যে এরকম একটা পাক দিয়ে যাবে। আর একটা কথা কি, আমার বাড়িতে কিন্তু ফার্স্টে পেট জিনিসটা একদম কেউ পছন্দ করতো না, যে না আনা হবে না, এরকম প্রচুর স্ট্রাগল করতে হয়েছে আমাকে। তো যাই হোক, সেটা তো প্রতিটা বাড়িতে আই থিঙ্ক সাফার করে সবাই। তো সেরকমভাবে রাত গড়িয়ে যায়, যে রাতের মধ্যে তোমার কাছে পাপ্পি চলে যাবে, রাত গড়িয়ে সকাল হয়ে যায়। তো এইভাবে 3 মাস কেটে যায়, পাপ্পির কোনো নাম নেই, ফোন করলে ফোন রিসিভ করে না। কে করে তার ঘটনাও বলবো, তার তো বর্তমান কৃষ্ণনগরে তার হিস্ট্রি মারাত্মক। দিয়ে 3 মাস কেটে যায়, দিয়ে তারপরে হঠাৎ একদিন তার মাথায় কি উদয় হয়, আমাদেরকে জানায় যে বিকেলের বাচ্চা দেবে। তো ঠিক আছে, বিকেলের বাচ্চা কীরকম একটু সার্চ করে দেখলাম যে ঠিক আছে বিকেলের বাচ্চা দেবে। বিকেলের বাচ্চারও কোনো পাত্তা নেই। প্রায় আরও 5-6 মাস কেটে যায়, বিকেলের বাচ্চারও কোনো পাত্তা নেই। ঠিক আছে, তখন তো আমি বাড়িতে খুব কান্নাকাটি করি। যে তারপর আরও 1-2 জনের সাথে কন্ট্যাক্ট করা হয়, তাদের মধ্যে একজন বিকেলের বাচ্চা রেডি নিয়ে বাড়ি চলে আসে। আমি এই ঘরেরই জানলা দিয়ে দাঁড়িয়ে রয়েছি যে কখন বাচ্চা আসবে। 2 দিন কেটে যায়, বাচ্চা আসে না, তখন বলে বাচ্চা বিক্রি হয়ে গেছে। তো এইভাবে আমাকে 1 বছর পুরো স্ট্রাগল করতে হয়েছিল এদের জন্য। তারপরে প্রচুর যখন কান্নাকাটি করতাম, বাড়ি থেকে বলা হলো ঠিক আছে ক্লাস 9, এরপরে ক্লাস 10 হচ্ছে, তো পড়াশোনার চাপটা বেড়ে যাবে মাধ্যমিক। তো মাধ্যমিকটা হয়ে যাওয়ার পরে একদম পাক্কা কিনে দেবেই। ন্যাচারালি অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 9 কমপ্লিট হয়ে ক্লাস 10 স্টার্ট হলো, তখন এই বিষয়টা আমার মাথা থেকে নেমে গেছিলো যে আমার এখন পাপ্পি চাই না, এখন ফোকাস অন ইউর স্টাডি। তো ঠিক আছে, এইভাবে চলতে থাকলো। হঠাৎ সাডেনলি একদিন আমি পড়তে থেকে ফিরছি, তখন যে আমাকে ফার্স্টে বলেছিল পাকটা দেবে, সে রানিংয়ে, আমি বাইকে করে বাবার সাথে আসছি, তখন রানিংয়ে আমাকে ফোন করে বাবাকে, আমি পেছনে বসে, যে পাগের বাচ্চাটা, আজকে একটা পাগের বাচ্চা আছে, আজকে রাতেই নিয়ে আসবে বরানগর থেকে। তো আমি তো মনে মনে ভাবছি যে স্ক্যাম, এবারও স্ক্যাম, কোনো চান্সই নেই। তো তাও বাড়ি এসে বোনের সাথে কথা বলতে বলতে যে চল রাত 9টা বাজে, হঠাৎ কি মনে হলো নাম ডিসাইড করি। তো আমি জানতাম যে দেবে না, কিন্তু তবু একটা মনের ইয়েতে যে না নামটা ডিসাইড করি, চল যদি দেয়। দিয়ে হঠাৎ করে জাস্ট আমরা সোফায় বসেছি, ব্লগে দেখেছো আমাদের সোফাটা কোথায়, তো ওখানে জাস্ট বসেছি, হঠাৎ বাড়ির দরজায় আওয়াজ। তো আমরা তো শিওর যে নর্মাল কোনো লোকজন বা কেউ এসেছে, কিন্তু যেই বাইরে এসে দরজাটা খুললাম, ওই যে দরজা খোলাতে একটা যে 360 ডিগ্রি যে চেঞ্জ আসলো লাইফে, তো সেটাই এখনও কন্টিনিউ চলছে। ব্যাপারটা হচ্ছে দরজাটা খুলেই দেখছি কি দরজার সামনে একটা লাল বাক্স, আর যার নিয়ে আসার কথা ছিল সে দাঁড়িয়ে আছে। আমি তো সেই যে খুশির যে আনন্দটা ছিল সেটা মুখে বলে প্রকাশ করতে পারবো না কখনোই। দিয়ে তাকে ঘরে নিয়ে আসা হলো, পাগের বাচ্চা। আমার এখনও মনে পড়ে ওকে যখন আনি এইটুকু ছিল, জাস্ট এইটুকু চেহারা ছিল, গায়ের মধ্যে একটা উকুন ছিল। তো আনার সঙ্গে সঙ্গে ভীষণ ভয় পাচ্ছিলো। দিয়ে আনার সঙ্গে সঙ্গেই সবাইকে ফোন করে বলছি যে নিয়ে এসছে। রাত তখন 9:30 বেজে গেছে। এবার যে নিয়ে এসেছিলো সে বললেন যে ওর প্রচণ্ড খিদে পেয়েছে, 2 ঘন্টা বাইকে জার্নি, বরানগর থেকে আসে 2 ঘন্টা না 2.5-3 ঘন্টা লাগে, সরি।
তো অনেকক্ষণ বেরিয়েছে, এখনও কিছু খায়নি। সেই মনে আছে একটা প্লেটে করে ওকে দুধ বিস্কুট গুলিয়ে দেওয়া হলো, তো খেলো প্লাস সারাটা মুখে লাগালো, আর তার সঙ্গে সঙ্গেই পটি করে দিল, টয়লেট করে দিল। সেই আমি ফার্স্ট পটি করি, মানে উইদাউট যে ডগের পটি ক্লিন করছি, কোনো ঘেন্না ছিল না, কিচ্ছু ছিল না, পুরো পটি পরিষ্কার করি, ওকে ক্লিন করি। তো এইভাবে ন্যাচারালি লাইফ আমাদের চলতে থাকে কন্টিনিউয়াস। যে একটা পাপ্পি আসলে, যাদের বাড়িতে পাপ্পি আছে তারা বুঝতে পারে যে একটা ছোট পাপ্পি বাড়িতে নতুন একটা সদস্য আসার আনন্দটা কী। এইভাবে লাইফ চলতে থাকে আমাদের, নো প্রবলেম। প্রচুর মজা করেছি জীবনে, প্রচুর। তবে একটা কথা বলার কি, মানে যখন ও আমার লাইফে তখন আসে, যে সময় 2021 সাল, আমি কিন্তু শুধু বলতে গেলে ওই ডগিটাই লাভার ছিলাম। মানে আমার বাড়িতে যে ছিল ওর নাম ছিল গুলু, বাট আমি আদার স্ট্রে ডগ, স্ট্রে ক্যাটস কোনো অ্যানিম্যালকে আমি পছন্দ করতাম না, যেটা আমি আগে ছিলাম। তো হয়তো তার জন্যই সেটাই হয়তো ভগবান সহ্য করেনি, বা সেটাই আমার শাস্তি ছিল লাইফে। সে যেটা বললাম যে আমাদের লাইফ নর্মালি চলতে থাকে, সাডেনলি দুর্গাপুজোর আগ দিয়ে আমরা যেটা দেখতে পারি ওর বডিতে একটা দুটো র্যাশেস, সেটা নর্মাল। এখন তো গোগোটিটার বডিতে যদি দেখা যায় মানে 8-10টার ওপরে সেই গরম গোটা, যেটাকে বলে গরমকালে হয়, ওগুলো রয়েছে। বাট ফার্স্ট টাইম ওরকম হয়েছে, মানে কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি তো ভাবতাম যে ডগিদের কোনো শরীর খারাপই হয় না, এরকম আমার একটা মানসিকতা ছিল, মানে পুরো উইদাউট ব্ল্যাঙ্ক এক্সপিরিয়েন্স যাকে বলে। দিয়ে তারপরে ওনাকে ফোন করা হলো যে এরকম ওর বডিতে এরকম একটা র্যাশেস দেখা যাচ্ছে। উনি বাড়ি এসে আমাদের যেটা বললেন যে বিগেল আর পাগের সেম প্রবলেম, র্যাশেস। আমি আজ 3 বছর হতে গেলে বিগেল আমার বাড়িতে রয়েছে, কোনো র্যাশ নেই। তারপরে যেটা ঘটলো, ওনাকে বলা হলো, দিয়ে উনি ঠিক এরকমই একটা অ্যান্সার আমাদের দিলেন। তারপরে উনি যেটা বললেন যে ওকে 5টা ইঞ্জেকশন করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। উইদাউট ব্ল্যাঙ্ক এক্সপিরিয়েন্স, নো এক্সপিরিয়েন্স, অনলি ব্ল্যাঙ্ক এক্সপিরিয়েন্স আই ওয়াজ। তো তখন যেটা যে ঠিক আছে, উনি বলছেন যে 5টা ইঞ্জেকশন দিলে তো ঠিক হয়ে যাবে। আর কি, আমাদের বর্তমান সমাজে কিন্তু পশু পাখির ওপর একটা কমন ধারণা রয়েছে যে ওদের যদি কোনো রোগ হয় একটাই ওষুধ, ইঞ্জেকশন। তো এটা কিন্তু খুব একটা কি বলবো, মানে খুব নিম্নমানের একটা মানসিকতা, যে ওরা পশু পাখি বলে ওদের ওষুধ একমাত্র ইঞ্জেকশন, এটা কিন্তু না। বাট আমরাও তাই জানতাম। অ্যান্ড ওকে পুরো পুজোর মধ্যে 5টা ইঞ্জেকশন দেওয়া হয়, ডে বাই ডে। তো আমরা কিছু বুঝতে পারি না যে ও ঠিক হয়ে যাবে, বাট ঠিকও হয়ে গেছিলো। কিন্তু সাডেনলি র্যাশের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকে। টাইমটা জগদ্ধাত্রী পুজোর টাইম, অক্টোবরের শেষ কি নভেম্বরের স্টার্টিং, অ্যাপ্রক্স মনে নেই। দিয়ে কিছুতেই কমে না। তারপরে ওই নাম বলেই দিচ্ছি এখন, বাদ দাও, অতনু দাস, কৃষ্ণনগরে বহুত ফেমাস লোক, তাকে নিয়ে বহুত হিস্ট্রি চলছে, তার হিস্ট্রিও পরে বলছি। আর তখন উনি বললেন যে আরও ইঞ্জেকশন পুশ করতে হবে, আরও 2টো। দিয়ে তখন আমরা টোটালি নো ইঞ্জেকশন মোর। তো উনি বললেন যে ঠিক আছে, আরও এমন বললেন যে আমার 14 বছরের এক্সপিরিয়েন্স আছে, ঠিক হয়ে যাবে, অনেক জ্ঞান ট্যান দিয়েছিলেন। তো আমরা একবার ভাবলাম যে হয়তো 14 বছরের এক্সপিরিয়েন্সকে কেন ভুল ট্রিটমেন্ট করতে যাবে। তাও হঠাৎ সেদিন মনে কি সন্দেহ হয়েছিল যে ওনাকে আর দেখাবো না, নতুন ডক্টর। তখন আমরা খোঁজ পাই অমিত বাগচির। তো জেঠু বর্তমানে আর নেই আমাদের কাছে, আমাদের সঙ্গে নেই, উনি এখন স্বর্গবাসী। তো ওনার কাছ থেকে যে শিখেছি, আর উনি যেভাবে ট্রিট করেছেন আমাদের, মানে থ্যাঙ্কফুল, মানে বলার আমার কিছু নেই, কৃতজ্ঞতার রেসপেক্ট কিচ্ছু নেই দেওয়ার মতো, মানে এতটাই হাই, মানে আমি কিছু বলে প্রকাশ করতে পারবো না। তো উনি তখন ওকে ট্রিট করা স্টার্ট করলেন। তো ফার্স্ট অফ অল যে ট্রিটমেন্টটা স্টার্ট হয়, তো ফার্স্টে কিছুটা কমে আসে, কিন্তু ওর ওই 5টা যে ইঞ্জেকশনের যে ভেতরে যে এফেক্টটা হয়ে গেছিলো সেটা মারাত্মক। আর তারপরে জেঠুর মাঝে চোখে অপারেশন হয় অমিত বাগচি, তখন উনি কিছু ওষুধ বলেছিলেন যে দেবেন, কিন্তু দিতে পারেননি। তো আমরা যেটা ভুল করেছিলাম, আমরা মেডিকেল স্টোর থেকে গিয়ে বলে ওষুধ নিয়ে এসেছিলাম, সেটা ওকে আরও বেশি ড্যামেজ করে দেয়। তো ড্যামেজ করার ফলে ওর সারা শরীরের যে অবস্থাটা হয় সেটা আমি দেখাচ্ছি, খুব সেন্সিটিভ, মানে যদি দেখো খাওয়া দাওয়া মাথায় উঠে যাবে। তো কেউ যদি খুব উইক হার্টেড হয়ে থাকো, তো যে ছবিটা দেখাবো কেউ দেখবে না। আর কেউ যদি মনে করো যে না আমার জানা দরকার কি হয়েছিল ওর সাথে বা কেন এরকম হয়েছিল, তো দেখো, নো প্রবলেম। তো আশা করছি তোমরা সবাই দেখলে ছবিটা।
আর আরও এরকম মারাত্মক ছবি ছিল। একটা তো খুব খুব বাজে ছবি ছিল, যেটা পরে ফোন থেকে ডিলিটই করে দিয়েছি আমি। মানে আমি কি বলবো, আমি ভাবছি যে এরপরে আমি কি বলবো ওকে নিয়ে, যে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো ওর তখন। কিন্তু ওই অবস্থাতেও ওকে আমরা যা যত্নে রেখেছিলাম সেটা শুধু ভগবানই জানে যে কিভাবে আমরা ওকে রাখতাম। ও কোল ছাড়া 1 মিনিট থাকতো না আমাদের। শীতকাল পড়ে গেছিলো, কম্বলের মধ্যে আমাদের সাথে ঘুমোতো। যাই হোক, অনেক চেষ্টা করা হয়েছিল ওকে বাঁচানোর, কিন্তু ওই দুটো জায়গার ভুল ট্রিটমেন্ট ওকে পুরো শেষ করে দিয়েছিল। আর এখানে তো ভুল ট্রিটমেন্টের মধ্যেও ফার্স্টের ওই 5টা ইঞ্জেকশন, এমনকি আমরা জানতামও না যে ওই ইঞ্জেকশনটা কী দিয়েছিল ওকে, অ্যাকচুয়ালি 5টা ইঞ্জেকশন। আর একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ভ্যাকসিনেশন যখন করা হয় তখন কিন্তু একটা নিয়ম আছে, ভ্যাকসিনটা যেন ঠান্ডা জায়গায় থাকে। তো 90% যারা অরিজিনাল ডক্টর তারা কিন্তু যদি বাড়ি এসে ভ্যাকসিন দিয়ে যায়, দেখবে ফ্লাক্সের মধ্যে বরফ দিয়ে নিয়ে আসে। কিন্তু অতনু দাসকে আমি কোনো দিন দেখিনি র্যাবিস বা আরও যে ভ্যাকসিনগুলো ছিল সেগুলোকে কোনো ঠান্ডা কিছুতে নিয়ে আসতে। উনি ওই একটা বস্তা মার্কা ব্যাগে করে আনতো, এনে খুলে ওর বডিতে পুশ করে ঢুকিয়ে দিত। এমনকি ওই 5টা ইঞ্জেকশন দেওয়ার পরে ও ভয় পেত ওই লোককে দেখে, রীতিমতো ও বাথরুমে গিয়ে লুকিয়ে পড়তো। সেই যে টাইমগুলো, সেই টাইমের ভিডিওগুলো যদি তোমাদের দেখাতে পারতাম তাহলে ভালো হতো, যে ওকে দেখে কীরকম ভয় পেত, কাঁপতো রীতিমতো থরথর করে। তো যাই হোক, ও তো যা সর্বনাশ করে দিয়েছে। তারপরে আরও একটা মেডিকেল স্টোর কৃষ্ণনগরের নাম করা, যেটা তোমার অবস্থিত আমাদের কৃষ্ণনগর থেকে যারা ভিডিও দেখছে সানবিকা ট্রেন্ডসের ওখানে, সেও খুব ভুলভাল ওষুধ দেয়। ওষুধ দিয়ে ওর যাতা অবস্থা করে দিয়েছিল ওরা। আর একটা সবথেকে বড় ভুল আমরা যেটা করেছি, আমরা নিজেরা বড় ভুল করেছি, সেটা হচ্ছে চকলেটের মধ্যে টক্সিক থাকে, আঙুরের মধ্যে টক্সিক থাকে। আমরা এটা জানতাম না, আমরা ওকে এই দুটো জিনিস রীতিমতো ফিট করিয়েছি। যে ও পছন্দ করতো না নর্মালি খেতে, এইগুলো পছন্দ করতো, তো ওকে এটা দেওয়া হতো যাতে ওর ভালো লাগে। কিন্তু এটা যে এতটা সর্বনাশ ডেকে দেবে আমরা বুঝতে পারিনি। তারপরে মোটামুটি এইভাবে আরও 3-4 মাস গড়িয়ে যায়। সরস্বতী পুজোর দিন ওর যা চেহারা হয়েছিল আমার চোখে এখনও ভাসে। ওর বডিতে একটা লোম ছিল না, একটা যদি বলো তো নখের এই গোড়াটা পর্যন্ত বাকি ছিল না, ওরকম পক্স টাইপের জিনিস হতে। তো লাস্টে জেঠু বলেছিল যে যদি না কমে তাহলে ওকে বাইরে কলকাতায় বড় হসপিটাল বা কোথাও নিয়ে যাবে বাইরে। কিন্তু সেই সুযোগটা আর আমাদের হাতে থাকলো না। মোটামুটি থাকলো না বলাটাও ভুল, প্রায় অমিত জেঠুর ট্রিটমেন্টে ওর 80% ও রিকভার হয়ে গেছিলো। কিন্তু জানি না যে কেন এটা হয়ে গেল, কী করে হয়ে গেল। ওর বডি থেকে ছোট্ট ছোট্ট লোম বেরোতে স্টার্ট করে নতুন। হঠাৎ সাডেনলি 25শে মার্চ 2022 আমার তখন টেস্ট এক্সাম চলছে স্কুলের। আমি বাড়ি ঢুকেছি। ন্যাচারালি আমরা যখন বাড়ি ঢুকি আমাদের যারা পেটগুলো রয়েছে ওরা কিন্তু আমাদের দেখে খুব এক্সাইটেড হয়ে যায়, যে এতক্ষণ পরে 5 মিনিট চোখের আড়াল হলেই ওরা খুব এক্সাইটেড হয়ে যায়। কিন্তু সেদিন আমি ঘরে ঢুকেছি, ও সোফাতেই বসে আছে, ও নড়লো না। আমার তখনই কেমন মনের মধ্যে খটকা লাগলো যে কী ব্যাপার, ও নড়লো না কেন। ভালো যে হয়তো শরীরটা খুবই খারাপ, এতটা ওর শরীর এমনিই তো খারাপ হয়ে গেছিলো অনেকটা। তো ঠিক আছে, ইটস ওকে। মা আমাকে অনেক বকাবকি করলো যে তোকে সকালবেলা বললাম ডাক্তারকে একটু ফোন করলি না, তাড়াতাড়ি করে স্কুলে বেরিয়ে গেলি, দিয়ে ওর জন্য ওষুধটা নেওয়া হলো না। দিয়ে তখন দুপুরবেলা বাড়ি এসে জেঠুকে ফোন করেছি, জেঠু আমাকে ভীষণ বকাবকি করলো। রাতের বেলা সন্ধ্যাবেলা ওকে ওষুধ খাওয়ানো হলো। দুপুরবেলা আমার সাথেও ঘুমিয়েও ছিল, এই ঘরেই ঘুমিয়েছিল আমার সাথে। আর তখন রাত কটা, 8:30-9টা বাজে, ও শুয়েছিল। আর একটা ব্যাপার কি, ও না চেটে জল খেতে পারতো না, ও ফিটিং বোতলে জল খেত। ওকে 9:30-9টার দিকে সোফায় বসে রয়েছি আমরা, ওকে জল খাওয়ানো হলো, ফিটিং বোতলে জলটা খাওয়ালাম। সাডেনলি কি আমি দেখলাম যে ও পুরো ওর সামনের হাত দুটো শক্ত করে দিয়ে মুখ দিয়ে সেই ফেনা মতো বার করে, সেই স্ট্রোক হলে যেরকম হয় ওরকম কিছু একটা করে ফেললো। আর সঙ্গে সঙ্গে আমরা আর কি ওকে নিয়ে বেরোলাম যে ডাক্তারের কাছে যাব, সেই রাত 9টার সময়। তো তখন আর কি যেটা ঘটলো, ওকে নিয়ে বেরিয়ে গেলাম। তো তখন কি ওটাই ওর জন্য লাস্ট বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ছিল আর কি। এরপরে যখন আমি ভিডিও বানাবো আমি ঘরে দরজা আটকে বানাবো, তোদের কাউকে ঢুকতে দেবো না। একটু দেখা, লেডিস সেজেছিস, একটু দেখা।
এই মুখটা একটু ওদিকে ঘোরা, আর এক টিপ পরে লেডিস সেজে একটু দেখা দেখাবে না, বাইরে যা বাইরে যা। সরি ফর টেক আ রেস্ট। আমি অ্যাকচুয়ালি যতবার এই টপিকটার উপর ভিডিও বানাতে গেছি পারিনি, আজকেও ঠিক সেম অবস্থায় হয়েছিল। তো বাইরে থেকে একটু ঘুরে এসে ওদের সাথে একটু টাইম কাটিয়ে ফ্রি হয়ে আসলাম। সে যাই হোক, ও বুঝে গেছিলো যে ওটাই ওর বাড়ি ছেড়ে লাস্ট যাওয়া হচ্ছে, আর কোনোদিন বাড়িতে ফিরে আসতে পারবে না। তো যখন বললাম যে ওরকম একটা গাড়ির গ্যারেজের কাছে পৌঁছেছি, তখন হঠাৎ আমার পুরো এখনও চোখে ভাসে যে ও গাড়ি থেকে নামবে। ও খুব ছটফট করছিল, কিন্তু বুঝতে পারিনি যে গাড়িতে করে নিয়ে যাচ্ছি, বাই চান্স যদি পড়ে ঠরে যাই। ওকে প্রচণ্ড আমি চেপে ধরে রেখেছিলাম, বাট কী হলো জানি না, ওর চোখগুলো হঠাৎ করে সেই এরকম ডাগর ডাগর হয়ে গেল। আর তখন আমি বুঝতেও পারিনি যে ও আমার গায়ের মধ্যে পটি আর টয়লেট করে দিয়েছে। দিয়ে ব্যাস ওখানেই এভরিথিং স্টপ। একটা চ্যাপ্টার আমার লাইফের ওখানেই স্টপ হয়ে গেল পুরো। তো সেদিন সেই যে টাইম, ওকে ওইখান থেকে ডাক্তারের বাড়ি নিয়ে যাওয়া পর্যন্ত যেটুকু বকাবকি করেছিল যে তো আমাদের অনেক ভুল ছিল, অনেক। নাম্বার 1 উল্টোপাল্টা ডাক্তার দেখানো ফার্স্ট টাইম। নাম্বার 2 পুরো একদম ডাল এক্সপিরিয়েন্স। নাম্বার 3 আঙুর চকলেট টক্সিক খাবার ওকে প্রোভাইড করা। নাম্বার 4 হচ্ছে মেডিকেল স্টোর থেকে বলে উইদাউট এক্সপিরিয়েন্স লোকজনের কাছ থেকে ওষুধ নিয়ে এসে সেটা ওকে দেওয়া। এই 4টে ছিল আমাদের লাইফের সবথেকে বড় ভুল। আর একটা ছিল আমরা মাঝে মধ্যে ওকে মশলা খাবার ফিট করতাম। তারপরে যেটা ঘটলো যে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরে অনেক চেষ্টা করেছিল যে একটু অনেক পাম্পিং করে যে ওকে যদি বাঁচানো যায়, বাট হি ফেল্ড। অ্যান্ড তখন ওকে নিয়ে বাড়ি ফিরে আসি। তো আমি যেটা শুনেছি যে তিয়া সেন্সলেস হয়ে গেছিলো, ঠাম্মা সেন্সলেস হয়ে গেছিলো। আমি নিজে ঠাম্মাকে আবার ওই অবস্থায় ঠিক করি গাড়ির মধ্যে। তো ওই যে 2টো দিন ছিল আমাদের লাইফে, মা সারা রাত ঘুমায়নি, কেউ না, মানে কি আই থিঙ্ক কাউকে বলে আর কি মুখে বলে বোঝানোর দরকার নেই আমার যে কি গেছে ওই কটা দিন। তো যাই হোক গেল এরকম অনেক কষ্টে। পরের দিন আমি টেস্টের ইংলিশ পরীক্ষা দিয়েছিলাম। আর তার পরের দিনই জেঠু ফোন করে বলে যে জেঠুর বাড়িতে তখন কিন্তু এই গোগোরা যে 6 ভাই বোন তারা হয়েছিল, মাত্র 42 দিন বয়স ছিল। তখন ফোন করে জেঠু বলে যে এরকম ও, জেঠু আমাকে ভীষণ ভালোবাসতো, ভীষণ, এটা বলার বাইরে, মানে এত ভালোবাসতো, মানে কী বলবো, খুব স্নেহ করতো। তো সেই কারণে আমি যেভাবে ভেঙে পড়েছিলাম ওনার চোখের সামনে, উনি দেখেছে, মানে উনি নিজেও কষ্ট পেয়েছিল আমার অবস্থাটা দেখে। আমার সেই সিনটা মনে পড়ে এখনও। তো তারপরে জেঠু বললো যে আমার বাড়িতে ওর যে অবস্থা, একটা নিয়ে যাও তুমি। বাবা আমরা তখন অনেক ভাবলাম যে নিয়ে আসবো, আবার যদি এরকম ঘটে, খুব মানে দু নৌকায় চলছিলাম যে নেবো কি না। তো তারপর সাডেনলি কি ঠিক হলো দোলের আগের দিন যে না ঠিক আছে ওকে নিয়েই আসি, যা হবে দেখা যাবে, হলে হবে, যে এসেছে সে যেতেই হবে তাকে, সে আগে আর পরে। তো তখন পেঁচুকে নিয়ে আসলাম। আর যেটা কি মানে পেঁচু এসেছিলো ঠিকই, কিন্তু পেঁচুকে আমি অতটা অ্যাকসেপ্ট করতে পারিনি ফার্স্ট টাইম। এমনকি আমি এই ঘরে বসে কাজ করতাম, আমি পেঁচুকে ঘরে ঢুকতে দিতাম না, পেঁচুকে অতটা যত্ন করতাম না, যেই কারণে পেঁচুর ছোটোবেলার খুব একটা ছবি আমার কাছে নেই, খুব কম, লিমিটেড, তো এই 2-4টে, তাছাড়া মানে পেঁচুর ছবি নেই। পেঁচু মানে গোগো, ওর ছবি নেই। কখন যে ওকে কী নামে ডাকি জানি না। যে এখন পাশে বসে আছে, ওই সমস্ত তুলিগুলো ফেললেও বসে থাকে। শোনে দি আয় আয় তাড়াতাড়ি ডাকছি কিন্তু আমি, এখানে এসো। বোকা হয়ে গেল নাকি? উঠে পড়ো। হ্যাঁ উঠে পড়েছে। ওকে যখন নিয়ে এসেছি আমি, আচ্ছা এখন আমি কুতুকুতু দেবো না, ওর তখন মুখের সাইজেও ছিল, ওর মুখের সাইজটাই ও ছিল। ওকে আমি নিয়ে আসি ঝুড়ি করে, মানে বিচ্ছু ছোটো থেকেই এতটা দুষ্টু, ঝুড়ি করে নিয়ে আসছি। তো ঝুড়িতে ওর মুখের সামনে হাত দিয়ে রেখেছি যাতে ঠান্ডা না লাগে। ও সেদিক থেকে ঘুরে অন্যদিকে ঘুরে ঘুরে থাকছিলো যে মুখের সামনে হাত কেন দিচ্ছিস, আমি ওস্তাদ, আমি মস্তান, মুখের সামনে কেন হাত দিচ্ছিস। সেই মস্তানিটা এখনও রয়ে গেছে, বাট টিটো ভাই মস্তানিটা একটু কমিয়ে দিয়েছে, তাই তো মেলে মস্তানি কমিয়ে দিয়েছে। আলে বাবা, ঠিক আছে বলে নি, এবার বলে নি, নামো, হ্যাঁ নামো নিচে। খুব ওবিডিয়েন্ট ছেলে, মানে এত ভীষণ ভালো ছেলে। হ্যাঁ, তো ওকে তো ফার্স্ট টাইম আমি অ্যাকসেপ্ট করতেই পারিনি। যে তারপরে একটা দিন যেটার কারণে ও মানে টিটোর থেকে ও কিন্তু আমার বেশি ফেভারিট। যে আমি এই ঘরে কাজ করছিলাম তখন আমি বললাম যে আমাকে ইউটিউব, এখন আমি নিজের কাজে কনস্ট্যান্ট করি না, আমার মন খুব খারাপ থাকতো, সারাটা দিন মন খুবই খারাপ থাকতো, খুব মানে কী যে বলবো, কিছু বলার নেই।
আমি যখন ঘরে ঢুকি ওকে আমি বাইরে রেখে ওকে আমি ঢুকতাম তুই বাইরে থাক, আমি দরজা দিয়ে ঘরে। তো আমি বেরিয়েছি প্রায় 2-2.5 ঘন্টা পরে আমি বেরিয়ে দেখছি ও ওই গরমের মধ্যে ওখানেই ঘুমাচ্ছে। তারপর থেকে মেরা দিল কা টুকরা। আর কি আমি এখন স্ট্রেদেরকেও খুব ভালোবাসি, আমি ওদের যে ফিলটা সেটা বুঝতে শিখেছি যে ওরা কতটা ভালোবাসতে পারে। তো কেন মানে হঠাৎ করেই পুরো যেন সেই কী বললাম চেঞ্জ হয়ে গেলাম, হঠাৎ চেঞ্জ। মানুষকেও ভালোবাসি কিন্তু একটু অ্যানিমাল প্রকৃতির প্রতি টানটা একটা যেন অন্যরকম, সে যাই হোক না কেন, গাছপালা, পশু পাখি, বিড়াল, ছাগল, মুরগি, হাঁস সবার প্রতি একটা অন্যরকম টান, একটা অন্যরকম, জানি না কেন। সে যাই হোক, এটা যে আমার আছে তার জন্য আমি খুব লাকি মনে করি নিজেকে, ভগবানের কাছেও থ্যাঙ্কফুল যে আমাকে এই ফিলিংসটা দেওয়ার জন্য। এটা সবার মধ্যে হয় না। আর সবথেকে বড় কথা সবার মধ্যে হয় না যেটা, যে বাড়িরটাকে রাজা রাখতে পারে কিন্তু বাইরেরদের ভালোবাসতে পারে না। এটা কিন্তু 50% পেট ফ্যামিলির মধ্যে এটা হয়ে থাকে। তো এইভাবে এখন আমাদের লাইফ চলছে। তারপরে টেপু আসে, টিটো বুড়ো এসে একদম ওস্তাদ বদমাশি করার, ঝগড়া করার। তো এই ভিডিওটা এই কারণেই বানানো, তোমাদেরকে জাস্ট ইনফরমেশান দেওয়ার যে উল্টোপাল্টা লোকজনের কাছ থেকে কখনও কোনো ডগি নেবে না, আর ভুলভাল লোকজনের কাছে কখনো ট্রিটমেন্ট করাবে না। আর একটু যদি তোমায় নতুন হয়ে থাকো পেট প্যারেন্টস হিসেবে, তো সব সময় চেষ্টা করবে যারা আর কি তোমার গাইডার রয়েছে, যাদের বাড়িতে ডগ রয়েছে তাদের কাছ থেকে একটু গাইড নেওয়ার চেষ্টা করবে, যে তারা কিন্তু অনেক হেল্প করবে, আর যার ফলে তোমার ডগিটার প্রাণ যাবে না, যেটা আমাদের সাথে হয়েছে। তো এই কারণেই তোমাদেরকে বলা ভিডিওটা, আর তার সাথে গুলুকে সেইটাও তোমাদেরকে জানানো, সব কিছুর মেন উদ্দেশ্য ছিল আজকের এই ভিডিওটা। এবার একটা আসি অন্য কথা হচ্ছে, সেটা হচ্ছে অতনু দাস, যার কাছ থেকে আমরা ডগি নিয়েছিলাম। সে গত এপ্রিল কি মাসটা ঠিক মনে নেই, কোনো একটা মাসে একটা ডগিকে, স্ট্রিট ডগকে চাষাপাড়ায় পিটিয়ে মারে। এমনকি সে নিজেকে পশুপ্রেমিক বলে দাবি করে। সে নিয়ে অনেক কাণ্ড ঘটেছে, প্রচুর পশুপ্রেমিকরা আমাদের কৃষ্ণনগরে অনেক আন্দোলন করেছে, কিন্তু প্রশাসনিক কোনো স্টেপ নেওয়া হয়নি। তো এটাই যে খুব বাজে অবস্থা। আর এইসব যে ক্রিমিনাল, পশুপ্রেমিকার নামে এইসব যে ক্রিমিনাল লোকজন, এদের হাত থেকে একটু সাবধানে থাকবে এদের হাত থেকে। এরা কিন্তু খুব সাবধান। আর একে নিয়ে কিছু বলার নেই, তার কারণ প্রতিবাদ করা সত্ত্বেও যখন কিছু হয়নি, আমার ভিডিওতে বলা বেকার যে প্রতিবাদ চাই। ও প্রতিবাদ হবে না। প্রতিবাদ যদি করে থাকে, বুড়িমার সামনে ঘটনা ঘটেছে, ভগবানই শাস্তি দেবে। আর তোমরা একটু বেঁচে থাকবে এইসব লোকজনের কাছ থেকে, তার কারণ একটা পিঁপড়েরও মনে করবে জীবনের দাম আছে, আমরা কেউ না যে তাকে মেরে ফেলার। তো ও যেটা করেছে সেটা ক্রিমিনাল অফেন্স, এমনকি ও যেগুলো আমাদের সাথেও করেছে সেটাও ক্রিমিনালি। তো এটাই জাস্ট বলার। ভিডিওটা ভালো লাগলে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকো তো একটা লাইক করে দিও, আর প্লিজ এই ভিডিওটা শেয়ার করো, অনেকে অনেক কিছু জানতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।